আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। এই মুহূর্তের দেশ রাজ্যের বিশেষ বিশেষ সংবাদগুলি শুরুতেই এক নজরে আমরা দেখে নিচ্ছি, তারপরে যাব বিস্তারিত খবরে। ইতিমধ্যে হয়েছে শপথ গ্রহণ, এবার হলো দপ্তর বন্টন। কে হলেন কোন দপ্তরের মন্ত্রী? অপরদিকে পশ্চিমবাংলার রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জোড়া ধামাকা, একসাথে পেলেন দুই মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব। অপরদিকে যত গরজালো তত বর্ষালো না, নীতিশ কুমার নাইডু অপ্রাপ্তি থেকে গেল অনেকটাই। কোন মন্ত্রে বশ করলেন নরেন্দ্র মোদী জানাচ্ছি আপনাদেরকে। রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অপরদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। কবে নামবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে জানাবো আবহাওয়া দপ্তরের রিপোর্টটি। কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত 10 তীর্থযাত্রী হিন্দু বলে এই ভয়ানক পরিণতি জানালেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওত। মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা, গুরুতর জখম। অপরদিকে মসনদে বসেই প্রতিশ্রুতি পূরণ, কৃষকদের মধ্যে 20,000 কোটি টাকা বিলি মোদী সরকারের, সই করলেন প্রধানমন্ত্রী। পিএম কিষাণ প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর। অপরদিকে আবাস যোজনায় হচ্ছে আরও 3 কোটি নতুন বাড়ি, বাড়ছে আবাস যোজনার প্রকল্পের টাকা 50% ওপরে। এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে তোপ দাগলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপির পছন্দ দগ্গুবতী, টিডিপিও নাছোড়। এবার স্পিকার পদ নিয়ে এনডিএর মধ্যে শুরু হলো দড়ি টানাটানি। যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা 1500 টাকা করে। এবার ভোটে ভালো ফল করার পর 25,000 জনের নতুন লিস্ট প্রকাশ করলো মমতা সরকার। লিস্টে নাম থাকলে আপনিও পাবেন প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা। আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে আপনাদের জন্য। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সংবাদগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন অবশ্যই। কেন্দ্রের নতুন সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে আগেই হয়েছিল শপথ গ্রহণ, এবার হলো দপ্তর বন্টন। কে পেলেন কোন মন্ত্রকের দায়িত্ব? অপর থেকে পশ্চিম বাংলা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রথমবারেই ডবল ধামাকা, একসাথে পেলেন জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। কেন্দ্রের নতুন মন্ত্রিসভায় পুরনোদের ওপর আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এবারও দায়িত্বে এলেন রাজনাথ সিং। স্বরাষ্ট্র মন্ত্রক থাকলো অমিত শাহের হাতেই। অর্থ মন্ত্রক পেলেন নির্মলা সীতারামন। আগের মন্ত্রিসভার মতো এই মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে নীতিন গডকরিকে। বিদেশমন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেলেন এস জয়শঙ্কর। রেল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো অশ্বিনী বৈষ্ণবের হাতেই। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, শিক্ষামন্ত্রী হিসেবে এলেন ধর্মেন্দ্র প্রধান। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হয়েছেন এবারের যোগাযোগ এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী। কিরেন রিজিজু এবার হলেন সংসদ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ডক্টর মনসুখ মান্ডব্য হয়েছেন শ্রম, কর্মসংস্থান, যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী। চিরাগ পাসোয়ান হলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী। জেপি নাড্ডাকে করা হলো স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের 2 সাংসদ শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার গতকালই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এদের মধ্যে শান্তনু হলেন জাহাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। অপরদিকে সুকান্ত মজুমদারের হাতে এসেছে 2টি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এই 2টি দপ্তর হলো উত্তর পূর্ব উন্নয়ন এবং শিক্ষা দপ্তর। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছেন 30 জন, রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 5 জন। এছাড়াও রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে মোট 36 জনকে। যতটা গরজালো ততটা বর্ষালো না, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু অপ্রাপ্তি থেকে গেল অনেকটাই। কি এমন মন্ত্রে নীতিশ এবং নাইডুকে বশ করল নরেন্দ্র মোদী বিজেপি জানাবো আপনাদেরকে। জল্পনার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হওয়া ক্যাবিনেট বৈঠকে ঠিক হয়ে গেল কে কোন মন্ত্রকের পাচ্ছে দায়িত্ব। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জেডিইউ, টিডিপির মতো আঞ্চলিক শরিকদের সমর্থনে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখতে হবে আগামী 5 বছর। তাদের নানা বায়নাক্কা মানতে বাধ্য থাকবেন নরেন্দ্র মোদী, এমনটা মনে করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের হাতেই নরেন্দ্র মোদী সরকারের রিমোট কন্ট্রোল থাকবে বলে তারা মনে করছিলেন এতদিন। কিন্তু সরকারের প্রাণভোমরা হয়ে ওঠার বদলে শেষ পর্যন্ত আঞ্চলিক রাজনীতির ওই 2 মাথা কি তবে উল্টে নিজেরাই বাধ্য শরিক হয়ে গেলেন। বিজেপির সোমবারের প্রাপ্ত হিসেব সেদিকেই কিন্তু দিচ্ছে স্পষ্ট ইঙ্গিত। কেননা বিগ 4 বলে পরিচিত স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, রেল দপ্তরের সরকারের এই 4টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মন্ত্রকের মাথায় কোনো বদল হলো না। যেমনটা ভাবা হচ্ছিল। স্বরাষ্ট্রে থেকে গেলেন অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ সিং, অর্থে নির্মলা সীতারামন, রেলে অশ্বিনী বৈষ্ণব, বিদেশে এস জয়শঙ্কর। 4 জনকেই দায়িত্বে বহাল রাখলেন নরেন্দ্র মোদী।
অথচ ভোটের ফলে গেরুয়া দলের আসন সংখ্যা তাদের প্রত্যাশা দাবির তুলনায় অনেকটাই কম থাকা এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল শরিকরা সমর্থনের বিনিময়ে বেশ কিছু বড় বড় মন্ত্রকের দপ্তরের দায়িত্ব চেয়ে নরেন্দ্র মোদীর ওপর প্রবল চাপ দেবে যে তিনি সরকার টিকিয়ে রাখবার বাধ্যবাধকতায় নীতিশ কুমার চন্দ্রবাবুর দাবির কাছে মাথা নোয়াবেন। কিন্তু বাস্তবে দেখা গেল দপ্তর বন্টনে নিজেদের কর্তৃত্ব বহাল রেখে নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি চলবেন তার মতোই। এর পিছনে কি কারণ তা নিয়ে চলছে জল্পনা। আসলে নীতিশ কুমার নাইডুর মাথায় ঝুলছে দুর্নীতির অভিযোগের খাড়া। বেআইনি মদ কারবারিদের থেকে 10,000 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অপরদিকে 371 কোটির স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জমির বিনিময়ে দুর্নীতির অভিযোগের মামলা রয়েছে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে। তেলুগু দেশম পার্টির ওই নেতাকে ইতিমধ্যে জেলও খাটতে হয়েছে। পুরনো এই সমস্ত দুর্নীতির ফাইল খোলা হতে পারে পুনরায়। এই চাপে কি গেরুয়া শিবির বশ করে রাখতে পারল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে? আলোচনা কিন্তু জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অপরদিকে কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত 10 তীর্থযাত্রী। হিন্দু বলেই এই ভয়ানক পরিণতি, জানালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওত। ফের উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলা। রবিবার সন্ধ্যায় দিল্লি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হল তীর্থযাত্রী বোঝাই বাস। নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সন্ধ্যাবেলা তীর্থযাত্রীদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে জঙ্গিরা বিশেষ কিছু বার্তা দিতে চাইল বলে মনে করছে বিশিষ্ট মহল। আর এই ঘটনাতেই তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদী কণ্ঠে কঙ্গনা রানাওত। এদিন সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী। তার মন্তব্য, জম্মু এবং কাশ্মীরের রেয়াসিতে তীর্থযাত্রীদের ওপর কাপুরুষোচিত সন্ত্রাস হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওরা বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছিলেন আর জঙ্গিরা প্রকাশ্যেই ওদের উপর গুলি চালিয়ে দিল। ওরা হিন্দু বলে কীভাবে মাসুল গুনতে হলো, প্রশ্ন তুলেছেন কঙ্গনা। জঙ্গি হামলার নিহতদের জন্য প্রার্থনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, ওম শান্তি, জানিয়েছেন কঙ্গনা রানাওত। প্রসঙ্গত ঘটনাটি ঘটেছে রেয়াসি জেলায় কাশ্মীরের। এদিন বেশ কয়েকজন পুণ্যার্থীকে নিয়ে একটি বাস যখন যাচ্ছিল তখন তার উপর এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। টাল সামলাতে না পেরে বাসটি খাদে পড়ে যায়। অন্তত 10 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়, আহত হয়েছেন 33 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা। অগ্নিগর্ভ মণিপুরে খোদ নিরাপদ নন রাজ্যের মুখ্যমন্ত্রীও। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে এবার জঙ্গি হামলা। সোমবার রাজ্যের কাংপোকপি জেলায় সকাল 10:30 নাগাদ সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় এন বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের মধ্যে একজন আহত হয়েছেন গুরুতর। জাতীয় সড়ক 37A এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরে। গত কয়েকদিন ধরে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুর জুড়ে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল জিরিবাম জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা। গত 6 জুন সেখানে একজনের মাথা কেটে খুনের ঘটনা ঘটেছিল। এরপরে জ্বালিয়ে দেওয়া হয় অন্তত 70টি বাড়ি। সব মিলিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছিল সেখানে। তাই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ওই অঞ্চলে পরিদর্শন করতে যাচ্ছিলেন। সেই সময় তার কনভয়ে ঘটল ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকি জঙ্গি গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে। তবে মণিপুরের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তার এক নিরাপত্তা কর্মী গুরুতর জখম হয়েছেন। এবারও পূর্ণমন্ত্রী পেল না পশ্চিম বাংলা। বিজেপিকে এবার বাঙালি বিদ্বেষী পার্টি বলে তোপ দাগলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বাংলা থেকে 2014-তে 2টি আসন, 2019-এ 18টি, 2024-এ অর্থাৎ এবারে 12 জন সাংসদ পেয়েছে বিজেপি। কিন্তু একবারও বাংলা পূর্ণ মন্ত্রী পেল না। প্রতিবার বাংলাকে 2টি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি। এই অসম্মান কেন, প্রশ্ন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন, এটাই প্রমাণ হয় যে বিজেপি বাঙালি বিদ্বেষী মানসিকতা রয়েছে। ঠিক এই কারণেই এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর প্রত্যাখ্যান বলে দাবি দেবাংশুর। দেশ তথা রাজ্যের কৃষক ভাইদের জন্য বড় সুখবর। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর সোমবার দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় পদক্ষেপ পিএম কিষাণ প্রকল্প নিয়ে করল কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের প্রায় 9 কোটি কৃষককে মোট 20,000 কোটি টাকা দিচ্ছে এ ধাপে কেন্দ্রীয় সরকার। সোমবার সকালে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের 28 ফেব্রুয়ারি
পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এবার এই 20,000 কোটি টাকা দিয়ে 17তম পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা মেটানো হবে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবারের 17তম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষের দিকেই দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বড় পদক্ষেপ নরেন্দ্র মোদীর। আবাস যোজনায় হচ্ছে আরও নতুন 3 কোটি বাড়ি। এছাড়াও আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য কিস্তির টাকা এবার বাড়তে চলেছে। বিদায় এবার ধর্মীয় বিভাজন, অন্তত আপাতত সেটা বিদায় হলো। সৌজন্যে ভোটের ফলাফল এবং জোট ধর্ম রক্ষা করে সরকার রক্ষার তাগিদ। গোটা ভোট পর্ব জুড়ে হিন্দু মুসলমান মঙ্গলসূত্র, মুসলিম লীগ, মুসলিমদের সংরক্ষণ, মুসলিমদের সম্পত্তি বন্টন ইত্যাদি হাই ভোল্টেজ প্রচারের পর 4 জুন বিপর্যয়ের সম্মুখীন হওয়া নরেন্দ্র মোদী গরিব উন্নয়নে এবার ফিরতে বাধ্য হলেন। এনডিএ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 2টি সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন 3 কোটি বাড়ি নির্মাণ করা হচ্ছে গরিবদের জন্য আবাস যোজনা প্রকল্পের আওতায়। গ্রাম এবং শহরের জন্য আবাস যোজনায় এই বাড়ি তৈরির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এখনও পর্যন্ত বিগত 2টি টার্মে 4 কোটি 20 লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে। নতুন করে যে 3 কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের সরকার অনুদান দেবে, সেই প্রত্যেকটি বাড়িতেই এবার থাকবে রান্নার গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ। অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে আবাস যোজনার আর্থিক সহায়তা আরও 50% বাড়ানো হতে পারে। তবে সরকারিভাবে এই মুহূর্তে এমন কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। এবারের লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করার পরেই রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা, যেখানে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়, সেখানে আপনারা ইতিমধ্যে যারা আবেদন করে রেখেছেন তাদের জন্য বড় সুখবর। 25,000 জনের নতুন লিস্ট প্রকাশিত হলো। যাদের নাম এলো তারা পেবেন প্রতি মাসে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা 1500 টাকা করে। নাম রয়েছে কিনা দেখবার জন্য employment.wb.gov.in ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করে আসতে পারবেন। এখানে দেখতে পারবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, ক্লিক করে দেব। নতুন লিস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সেখান থেকে আপনারা আপনাদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন। নাম থাকলে প্রতি মাসে পেয়ে যাবেন আপনারা 1500 টাকা করে বেকার ভাতা। তো দেখুন, এখানে কিন্তু মোট 544টা পেজ রয়েছে এবং মোট 25,000-এরও অধিক নাম রয়েছে। যাদের নাম রয়েছে এখানে তারা কিন্তু এবার এই বেকার ভাতাটা পেতে শুরু করবেন। শপথ গ্রহণ হতে না হতেই শুরু হয়ে গেল এনডিএর মধ্যে দড়ি টানাটানি। বিজেপির পছন্দ দগ্গুবতী টিডিপি বা তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুও নাছোড় স্পিকার পদ নিয়ে এবার শুরু হয়ে গেল দড়ি টানাটানি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী পদের ভাগাভাগি সম্পূর্ণ। এবার টানাপোড়েন শুরু হলো স্পিকার পদটি নিয়ে। বিজেপি চাইছে ওই পদে বসুক অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দগ্গুবতী। অপরদিকে এনডিএ জোটের সোনার টুকরো শরিক তেলুগু দেশম পার্টি বা টিডিপি চাইছে তাদের দলের কোনো সদস্যকে দেওয়া হোক গুরুত্বপূর্ণ স্পিকারের পদটি। এই ইস্যুতে এবার এনডিএ জোটের অন্তরে দড়ি টানাটানি শুরু হলো বিজেপি এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে। প্রসঙ্গত, মন্ত্রিসভার ভাগাভাগিতে টিডিপির তরফ থেকে আগেই বিজেপির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল 4 জন মন্ত্রী এবং লোকসভায় স্পিকারের পদ দিতে হবে তাদেরকে, যদিও 4-এর পরিবর্তে 2টি মন্ত্রক দেওয়া হয়েছে টিডিপিকে। স্বাভাবিকভাবেই প্রস্তাব না মানায় অখুশি তেলুগু দেশম পার্টি। তারা চায় স্পিকার পদটি দেওয়া হোক তাদেরকে। তবে এই পদে বিজেপির প্রথম পছন্দ অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দগ্গুবতী। বিজেপি সূত্রে খবর, এই পদ কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ বিজেপি। রাজনৈতিক মহলের অনুমান, জোড়া তাপ্পির এনডিএ সরকারে ভবিষ্যতে যদি চন্দ্রবাবু নাইডু কোনোভাবে ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মেলায়, সেক্ষেত্রে স্পিকার পদটি তাদের কাছে থাকলে প্রবল সমস্যায় পড়তে হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহদের। পরবর্তী সময়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্পিকার পদটি কোনোভাবেই তেলুগু দেশম পার্টিকে ছাড়তে চাইছে না বিজেপি। আরও কিছু গুরুত্বপূর্ণ টুকরো খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল কংগ্রেস। আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে হরিয়ানার খানাউড়ি সীমান্তে গেলেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। দলের মধ্যে রয়েছে দোলা সেন, ডেরেক ওব্রায়েন, মোহাম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। এর আগেও কৃষক আন্দোলনের প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আগে নির্দেশ দিয়েছিলেন কৃষকদের পাশে দাঁড়িয়ে সংহতির বার্তা দেবে তৃণমূল। তার নির্দেশেই হরিয়ানায় পৌঁছেছেন দোলা সেনরা। সদ্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সহ 71 জন সাংসদ। ভোট মিলতে এবার রাজ্য জুড়ে
দেশ তথা রাজ্য জুড়ে 13টি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় আগামী 10 জুলাই 4টি বিধানসভায় নির্বাচন হচ্ছে। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় ভোট হবে 10 জুলাই। প্রসঙ্গত, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা বিধানসভার বিধায়করা পদত্যাগ করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মানিকতলা বিধানসভার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে, যে কারণে এই 4 কেন্দ্রে ভোট হচ্ছে। ফল ঘোষণা হবে 13 জুলাই। অপরদিকে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। সক্রিয় তৃণমূল কর্মীকে পেটে বুকে এলোপাথাড়ি গুলি করে খুন করবার অভিযোগ কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুরে। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ, বয়স 44। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে কমপক্ষে 5 রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গেছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আর দায়িত্বভার গ্রহণের পরেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, 2 প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ.ডি. দেবগৌড়াকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফার পথ চলা শুরুতে তাদের ফোন করে আশীর্বাদ নিয়েছেন নরেন্দ্র মোদী বলে জানা যাচ্ছে। অপরদিকে শপথ গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও হাসিনা এবং সোনিয়া গান্ধী সাক্ষাৎ হলো। ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যসভা সদস্য, কংগ্রেস সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোমবার বেলা 1টা নাগাদ দিল্লির হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা ভদ্রাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে বলে জানা গিয়েছে। গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক অনেক পুরনো, সেই সুসম্পর্ক থেকে এই সাক্ষাৎ বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে স্বাভাবিক সময়ের 6 দিন আগে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার, তার মাঝেই হাঁসফাঁস দক্ষিণবঙ্গে। প্রবল তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি। প্রচণ্ড গরম থেকে আপাতত রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ, অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন কিছুটা শুরু হবে। সেদিন থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস এদিন জানিয়েছেন, এই বৃষ্টি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির কারণে হবে নাকি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কারণে হবে তা এখনও নিশ্চিত নয়। কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে। প্রসঙ্গত, সোমবার পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 44.9 এবং 44.6 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র একই রকম অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের সম্পূর্ণ উল্টো ছবি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী শুক্রবার পর্যন্ত হিমালয় সংলগ্ন 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অস্বস্তিকর তীব্র ভ্যাপসা গরম বজায় থাকবে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, এই দুটো জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এই দুটো জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা আজকে দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, এই দুটো জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি রেখেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।